অজানা সত্যের সত্যি ভৌতিক ঘটনা সিরিজের আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। অজানা সত্যে বিভিন্ন মানুষদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক এবং সত্যি ভৌতিক ঘটনা শোনানো হয়। প্রতি বুধবার এবং শনিবার ঠিক রাত 10টায় অজানা সত্যের নতুন নতুন এপিসোড আসতে থাকে। ওয়েলকাম ব্যাক। শুনছেন অজানা সত্যের 194 নম্বর এপিসোড। দেখতে দেখতে আমরা 194 নম্বর এপিসোডে পা রাখলাম। এইভাবেই আর 5টা এপিসোড পরেই আমরা পা রাখব 200 নম্বর এপিসোডে। ভাবতেই খুবই ভালো লাগছে যে আমরা একসঙ্গে এতটা পথ এগিয়ে এলাম। আপনাদের প্রত্যেকের ভালোবাসা এবং বড়দের আশীর্বাদ যদি এইভাবেই আমার সঙ্গে থাকে, তাহলে আশা করছি ভবিষ্যতে আমি আরও এগিয়ে যেতে পারবো এই চ্যানেলটিকে নিয়ে। এই চ্যানেলটি একটা পরিবার, আর আমরা প্রত্যেকে এই পরিবারেরই একটা অংশ। আজকের এপিসোডে আপনারা যার ঘটনা শুনবেন তিনি হলেন নন্দিনীদি। আপনারা প্রত্যেকেই এই নামের সঙ্গে পরিচিত, কারণ তার পাঠানো ঘটনাগুলো প্রতিবারই মানুষদের ভালো লাগে এবং প্রতিবারই তিনি ভালোবেসে এবং আপনাদের কথা ভেবে ঘটনা আমাকে লিখে পাঠান। আজকের ঘটনাও আপনাদের ভালো লাগতে চলেছে। বেশি কথা বাড়াবো না। যারা যারা এখনও পর্যন্ত এপিসোডটিকে লাইক করোনি, চটপট করে একটা লাইক করে দাও। কমেন্ট করে জানাও কি কোথা থেকে শুনছো, কেমন লাগছে অজানা সত্য। বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো আজকের এই এপিসোডটিকে, যাতে তারাও এই অনুভূতিটা নিতে পারে। এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আর বেশি না ভেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী ঘটনাগুলো তোমরা মিস না করো। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ঘটনা। গুড ইভিনিং দাদা। ঘটনা পাঠাতে পারিনি কারণ আমি হোম টাউনে ছিলাম না। আমার বাড়িতে মা দুর্গার পুজো হয়, তাই বেশ কিছুদিন পুজোর কাজে ব্যস্ত থাকব। তাই আগে থেকেই কিছু ঘটনা তোমাকে লিখে পাঠিয়ে দিচ্ছি, যাতে একদিনও এপিসোড ঘটনার অভাবে বন্ধ না হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদি, এইভাবে পাশে থাকার জন্য এবং আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য। শুরু করছি ঘটনা। শিবানী খবর পেয়ে তড়িঘড়ি করে ছুটল বাপের বাড়ির দিকে। তাকে খবর দিতে এসেছে তার ছোট ভাই। শিবানীরা 9 ভাই বোন। শিবানী দ্বিতীয়, আর এই ভাই সবার ছোট। এই ঘটনা আজ থেকে প্রায় 35 বছর আগের। তখন মানুষের জীবন অতটাও যান্ত্রিক ছিল না। শিবানীর বাবা খুব অসুস্থ। তিনি ডেকে পাঠিয়েছিলেন। কোলে 2 ছেলেকে নিয়ে ছুটল সে বাবাকে দেখতে। সে জানে বাবা তার জন্য চেয়ে আছে। বাবা যে কষ্টটা পেয়েছে তা তার শরীরকে ভেঙে চুরে শেষ করে দিয়েছে। বাপের বাড়ি পৌঁছে শিবানী দেখল তার বাবা শুয়ে আছেন। তার মা বললেন, তুই তোর বাবার কাছে একটু বস। তিনি কারোর সাথে কোনো কথা বলছেন না। শিবানী তাই করল। তার বাবা বললেন, তুই এসেছিস, কটা দিন থেকে যা, বাড়ি যাস না। আমার শরীরটা ঠিক নেই, আমি তোর হাতে খাবো। শিবানী তাই করল। নিজের হাতে ভাত মেখে বাবাকে খাওয়ালো। বাবার সেবা সে নিজের হাতে তুলে নিল। অন্য কোনো ছেলে মেয়েকে তার বাবার কাছে আসতে দিতেন না। শিবানীর বাবার 2 চোখ বেয়ে সমানে জল পড়ত। অনেক বুঝিয়েছিল সে তার বাবাকে, কিন্তু তার বাবা এই অপবাদ আর অপমান কিছুতেই মেনে নিতে পারেননি।
ধীরে ধীরে তিনি অসুস্থ হয়ে পড়লেন আর মৃত্যুর দিকে এগিয়ে যেতে লাগলেন। এইবার বলি কি ঘটেছিল যার জন্য এত কিছু। শিবানীর একটি দাদা আছে যার নাম বিজু। সোনার গয়না ডিজাইন করে বেশ কিছু টাকা রোজগার করে। এরপর সে বড়লোক ঘরের এক মেয়েকে বিয়ে করে আর ঘর জামাই হয়ে যায়। বেশ কিছু টাকার মালিক হয়ে সে মুম্বাইতে একটি সোনার দোকান দেয়। তাতে অনেক ছেলেরা কাজ করত। এসব কারণে সে নিজেকে বেশ জমিদার জমিদার ভাবত। ভাই বোন বাবা মা সবাইকে নিচু নজরে দেখত। এমনকি সে তার বউকেও সমানভাবে দেখত। শিবানীর বাবা এক জীবনে অনেক টাকা রোজগার করেছিলেন। পরে কিছু জমি জমা কিনে সংসার নিয়ে এক গ্রামে বসত করেন। নিজের হাতে চাষবাস করতেন, মাছ ধরতেন। সুন্দর সংসার চলত তাদের। অভাব থাকলেও হাসি খুশি ছিল পরিবার। ছেলে মেয়েরা বড় হতে লাগলো, মেয়েদের বিয়ে হতে লাগলো, আর কোথায় যেন সুর কেটে যেতে লাগলো। ছেলেদেরও তো বিয়ে হলো। এক ছেলে ঘর জামাই হতেই শিবানীর বাবা তাকে এই বাড়িতে আসতে মানা করে দিলেন। কিন্তু শিবানীর মা তা মেনে নিতে পারলেন না। সেই মতো ছেলে আসতো বাড়িতে। এমনই একবার বিজু বলল, বাবা, আমি তোমার কাছে 5,000 টাকা রেখে মুম্বাই যাচ্ছি, কারণ এতগুলো টাকা নিয়ে এত দূর সফর করাটা ঠিক হবে না। সরল মনে তার বাবা রাজি হলেন, কিন্তু তিনি তখনও বোঝেননি যে এর পেছনে ছেলের কি কুচিন্তা রয়েছে। এরপর ছেলে মুম্বাই থেকে ফিরে এসে বাবার কাছে রেখে যাওয়া টাকাটা ফেরত চায়। শিবানীর বাবা 5,000 টাকা ফেরত দিয়ে দেন, কিন্তু ছেলে বলে বসে, বাকি টাকা দিলে না যে? বাকি টাকাটা কই, কোথায় রেখেছ? শুনে তার বাবা অবাক হয়ে যান। বাকি টাকা মানে? তুই তো 5,000 টাকাই আমার কাছে রেখে গিয়েছিলি। শুনে ছেলে বলে, আরে না, তোমার ভুল হচ্ছে। আমি তোমায় 20,000 টাকা দিয়ে গেছিলাম, তার প্রমাণও আছে। এই বলে আর এক ভাইকে সে ডেকে সাক্ষী দেখায়। শিবানীর বাবা কিছু সময় তর্ক করে, কিন্তু পরে চুপ হয়ে যান এবং মাথায় হাত দিয়ে বসে পড়েন। তিনি ভাবতেই পারছেন না যে এই সব কি হচ্ছে। এরপর বাড়ির সব জড়ো হলে বিজু বলে, শেষ পর্যন্ত তুমি আমার টাকাটা চুরি করলে বাবা। বলতে পারতে যে তোমার টাকার দরকার, আমি দিয়ে দিতাম। চুরি করতে গেলে কেন? আমি চোর, চুরি করেছি। ছি ছি, এক সময় কত টাকার হিসেব রেখেছি জমিদার বাড়ির, 1 টাকাও সরাইনি। আমি এতটাই সৎ মানুষ ছিলাম। চোর, এই শব্দটাই শিবানীর বাবাকে শেষ করে দিচ্ছিল। বিজুর সাথে আরও এক ভাই যার নাম কানু, ও সেদিন মিথ্যে বলেছিল। বাকিরা মুখে কিচ্ছু না বললেও মনে মনে ভেবেছিল হয়তো দাদা সত্যি বলছে, আর বাবা হয়তো টাকাটাকে রেখে দিয়ে ভুলে গেছে। শিবানী যখন জেনেছিল তখন 2 দাদাকে চরম অপমান করে আর বলে, আজ থেকে তোরা 2 দাদা আমার কাছে মরে গেছিস। দেখিস তোদের এই পাপের ফল ভালো হবে না। এরপর প্রায় 1 মাস তার বাবা বেঁচে ছিলেন।
শিবানী তার মাকেও ছাড়েনি। তাকেও সে বলে, কেন ঢুকতে দিলে এই অমানুষটিকে? বাবা বেঁচে থাকতে যে ছেলের প্রপার্টির ভাগ চায়, সে ছেলেই নয়, সে একটা অমানুষ। যখন বাবাকেও চোর বলল, তখনই ছেলের গালে চড় কেন মারোনি? শিবানীর বাবা সব শুনছিলেন, আর সেদিন থেকে একমাত্র শিবানীকেই কাছে আসতে দিতেন। মারা যাওয়ার আগের দিন তাকে ডেকে বললেন, আমি তোকে আশীর্বাদ করে যাচ্ছি, তোর সব অভাব মিটে যাবে, তোর ছেলেরা লেখাপড়া করে অনেক বড় হবে। আমি তো বাবা, তাই অভিশাপ দিতে পারবো না, কিন্তু চোর বদনামটাও ভুলতে পারবো না। আমি কৃষ্ণ ভক্ত, তাই এর বিচার তার হাতেই ছেড়ে দিলাম। শিবানীর বাবা মারা যাওয়ার পর অনেকগুলো বছর কেটে যায়, অনেক কিছু পরিবর্তন হয়। শিবানীর সংসারে আর অভাব নেই, ছেলেরা সত্যিই লেখাপড়ায় খুব ভালো হয়েছে। কিন্তু পরে জানা গেল, যে ভাই চোর বদনাম দিয়েছিল সে একটি রাতও ঘুমোতে পারত না, কারণ স্বপ্নতে কে যেন এসে তাকে বলে, তুই পাপ করেছিস, অনেক বড় পাপ, এবার তার ফল ভোগ করবি। হ্যাঁ, এই ভাইয়ের একটি ছেলে আর একটি মেয়ে। মেয়েটি সুস্থ হলেও ছেলেটি ডিসেবল পার্সন হয়, হাঁটতে পারে না, কথা বলতে পারে না। বিজুর নিজের দুটো কিডনি খারাপ হয়ে যায়। দেশের সব জায়গায় প্রচুর টাকা খরচ করে, ট্রিটমেন্ট করে, তবে কোনো ফল পায়নি। অনেক চেষ্টা করেও সে একটা কিডনি জোগাড় করতে পারেনি। শেষ জীবনে নিজের ভুল বুঝতে পেরে বাবার আত্মার কাছে ক্ষমা চায়। মৃত্যুর সময় আর নার্সিং হোমে না থেকে সে নিজের বাড়িতেই চলে আসে, আর সেই বাড়িতেই তার মৃত্যু হয়। যে ভাই মিথ্যে সাক্ষী দিয়েছিল তার একটি ছেলে ছিল, সে জমিতে কাজ করছিল। সেই সময় বিষাক্ত সাপের কামড়ে মারা যায়। এই শোকে বছর পর বউও মারা যায়। বাকি ভাই বোনদের মধ্যে শিবানী একমাত্র অনেক সুখে ছিল। আজ তার এক ছেলে ডক্টর আর আরেক ছেলে প্রফেসর। সবটিই তার বাবার আশীর্বাদ। এই ঘটনায় কোনো ভূত প্রেত নেই, যা আছে তা হলো মূল্যবোধ। পাপ বাপকেও ছাড়ে না, এই কথা সকল যুগেই ছিল, আছে আর থাকবে। যদি কেউ মনে করে এই কলিযুগে পাপ করেও বাঁচা যায়, তাহলে সে যেন এটাও মনে রাখে শেষের সেদিনটা ভয়ানক হয়। সব বিচার হবে, সেদিন কেউ তোমার পাশে থাকবে না, নরকের আগুনে তোমাকে জ্বলতে হবে। ঘটনাটা শেয়ার করেছেন শিবানী দেবীর হাজব্যান্ড, কারণ শিবানী দেবী 2021 সালেই মারা যান। তিনি যেখানেই থাকেন যেন ভালো থাকেন। যদি তোমার পড়ে ভালো লাগে তবে ঘটনাটি অবশ্যই শুনিও দাদা। দেখুন, একটি কথা বলি, সমস্ত ঘটনাই যে ভয়ের হবে এমন কিন্তু কোনো কথা নেই। ঘটনা মানে এই নয় যে সমস্ত ঘটনায় ভূত আপনার সামনে চলে আসবে, আপনাকে ভয় দেখাবে। এমন জিনিসটা সমস্ত ঘটনায় হয় না। কিছু কিছু এমন ঘটনাও থাকে যেই ঘটনাগুলো অলৌকিক। যেমন এই ঘটনায় আপনারা শুনলেন যে ছেলেটি স্বপ্নে দেখত কে যেন এসে তাকে বলছে তুই পাপ করেছিস। এই জিনিসটা একটি অলৌকিক ব্যাপার। ঘটনাগুলি ভয়ের হোক, অলৌকিক হোক, অথবা কোনো শিক্ষণীয় বিষয় হোক না কেন, ঘটনাগুলিকে এমনভাবে শুনবেন যেন সেটি আপনার চোখের সামনে ঘটছে, তাহলে আপনারা ফিলটা ভালো করতে পারবেন।
আবার প্রতিটা ঘটনা যে বিশ্বাস করতেই হবে এমন কোনো কথা নেই। ঘটনাগুলিকে বিশ্বাস করা অথবা না করাটা সমস্তটাই শ্রোতাদের উপর নির্ভর করছে। তাই অজানা সত্য সর্বদাই শ্রোতাদেরকে বলে ঘটনাগুলোকে এন্টারটেনমেন্ট পারপাসে শুনবার জন্য। এটাই হচ্ছে সবথেকে ভালো কাজ। ঘটনাটি আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং আমার প্রেজেন্টেশন আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনারাও যদি ঘটনা পাঠাতে চান তাহলে আমাকে মেল করে ঘটনা লিখে পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সের প্রথমেই আমার সঙ্গে কন্ট্যাক্ট করার সমস্ত রকম লিঙ্ক, আমার মেল আইডি এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা পেয়ে যাবেন। ঘটনা থাকলে অবশ্যই পাঠাবেন। আমরা চলে যাব আজকের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন ইন্দ্রাণী দে, দেবাশিস বোস, কমেন্ট করেছেন সেরা সাহিত্য, কমেন্ট করেছেন চুমকি ঘোষ, স্বপ্না বজাল, অমিত ভট্টাচার্য, বিশ্বজিৎ দাস, কমেন্ট করেছেন অজন্তা হরি, আমাদের সঙ্গে রয়েছেন অমিতা ঠাকুর, এমডি মঞ্জু, কমেন্ট করেছেন বিদাস এফএফ, কমেন্ট করেছেন সবিতা পাল, কমেন্ট করেছেন জয় বণিক, কমেন্ট করেছেন নন্দিনী দে, আমাদের সঙ্গে রয়েছেন রাজ সর্দার, কমেন্ট করেছেন তানিয়া মল্লিক, আমাদের সঙ্গে রয়েছেন বিবেক দাস। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। আপনারা এইভাবেই কমেন্ট করতে থাকুন, ভালোবাসা দিতে থাকুন, আরও এগিয়ে নিয়ে চলুন এই পরিবারটাকে। দেখা হচ্ছে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।